তো প্রথমত এই যে জয় বাংলা পেনশন স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাই কিন্তু বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্ম, নতুন আপডেটেড ফর্ম কিন্তু এটাই। ঠিক আছে, এই ফর্মটা এবার আপনি কোথায় পাবেন? আপনার নিকটবর্তী যে জনকল্যাণ শিবির এখনো চলছে, বর্তমানে 17 তারিখ অব্দি এই জনকল্যাণ শিবিরটা চলবে, সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন। আদারওয়াইজ আমার ডেসক্রিপশনে দেখুন একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, তারপর ওটাকে আপনি প্রিন্ট আউট করলেও কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে শুরু করা যাক। প্রথমে শুরু করার আগে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি। না, আপনি যে ফিল আপগুলো করবেন, যেগুলো টিক চিহ্ন মারা ছাড়া, সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে ইংলিশে। ওকে, সবার প্রথমে এখানে আপনি একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ পেস্ট করে দেবেন। তারপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর। আপনি যদি তপশিলি বন্ধু হন মানে এসি ক্যাটাগরি হন, সেক্ষেত্রে টিক চিহ্ন দেবেন। আর যদি জয় জোহার যেটা এসটির জন্য শিডিউল ট্রাইব হয়, সেখানে টিক চিহ্ন মারবেন। যদি জেনারেল কাস্ট এবং ওবিসি হন তাহলে টিক চিহ্ন মারার দরকার নেই। নেক্সট যেটা রয়েছে যে পার্সোনাল ডিটেলস, আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিতে হবে। এখানে বেনিফিশিয়ারির নাম লিখবেন, যিনি আবেদনকারী, আবেদনকারীর মেল না ফিমেল জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। আবেদনকারীর জন্ম তারিখ, যেটা আধার কার্ডে মেনশন আছে বা ভোটার কার্ডে মেনশন আছে, সেই হিসাবে কিন্তু দেবেন এখানে ডেট, মাস এবং ইয়ারটা। ঠিক আছে, এজ অ্যাজ অন 1/1/2026। তো যিনি আবেদনকারী ওনার বয়স 1/1/2026 অবধি কত বছর সেটা এখানে মেনশন করতে হবে। সেটা 70, 75, 80, 85 যেটা আছে সেটাই মেনশন করতে হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে ফাদার্স নেম। আবেদনকারীর বাবার নাম এখানে লিখতে হবে ইংলিশে, এবং আবেদনকারীর মায়ের নামটাও এখানে ইংলিশে লিখতে হবে। নেক্সট যেটা রয়েছে যে কাস্ট, আপনি যদি এসি ক্যাটাগরি হন তাহলে টিক চিহ্ন মারবেন এখানে, এসটি ক্যাটাগরি হলে এখানে টিক চিহ্ন মারবেন। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কিছু নেই, আপনার কিছু দেওয়ার দরকারও নেই। নেক্সট রয়েছে রিলিজিয়ান, আপনার যেটা জাতি কি, হিন্দু, মুসলিম, শিখ যেটা আছে সেটা আপনি এখানে মেনশন করবেন, যে হিন্দু অথবা মুসলিম অথবা শিখ, পার্সি যেটা আছে। ম্যারিশিয়াল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স, ঠিক আছে, বা সেপারেটেড, এখানে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে টিক চিহ্ন মারতে হবে আবেদনকারী। ম্যারিড থাকলে এখানে টিক চিহ্ন, উইডো থাকলে, উইডোয়ার থাকলে, সেপারেট থাকলে এখানে টিক চিহ্নগুলো মারতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে স্পাউস নেম, যদি ম্যারিড হয় সেক্ষেত্রে ওয়াইফের নাম থাকবে, সেই ওয়াইফের নামটা এখানে মেনশন করতে হবে। এবং যেটা রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারে মাসিক কত টাকা ইনকাম সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, ইয়ারলি কিন্তু বলেনি। তো আপনার মাসে কত টাকা ইনকাম সেটা মেনশন করবেন, অনেকে ভুল করে ইয়ারলি দিয়ে দেয়, তার জন্য ফর্মটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, এরপর যেটা রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে কিছু আপনার ইনফরমেশন দিতে হবে, যেটা আপনার কিন্তু রেশন কার্ড সঙ্গে রাখতে হবে, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সঙ্গে রাখতে হবে। প্রথম যেটা রয়েছে যে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার এসি এসটি ক্যাটাগরি হয় তাহলে কাস্ট সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। জেনারেল ওবিসিতে তো কিছুই নেই। তারপর রয়েছে ডিজিটাল যে রেশন কার্ড নম্বর যেটা আছে, সেই নম্বরটা এখানে কিন্তু রেশন কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। ওকে, নেক্সট রয়েছে AHL টিন। AHL টিন মানে হচ্ছে এটা কিন্তু সেন্সাসের একটা ডেটা। কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো প্রকল্পই হোক না কেন, এগুলো কিন্তু অনেক সময় কাজে লাগে। 100 দিনের কাজ হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ হোক, ঠিক আছে, এগুলো কাজে লাগে। তো এটা যদিও স্টার মার্ক দেওয়া নেই, এটা যদি আপনার না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। যদি থাকে AHL টিন নাম্বার, সেটা এখানে মেনশন করবেন। তারপরে রয়েছে আধার নম্বর, এখানে আপনার 12 ডিজিটের আধার নম্বরটা মেনশন করবেন। তারপরে ভোটার কার্ডের নম্বরটাও এখানে মেনশন করবেন এখানে। যদি আপনি সিএ তে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে যদি অ্যাপ্লাইড থাকে তাহলে অ্যাপ্লিকেশন নম্বরটা দেবেন। আর যদি অ্যাপ্লিকেশন করার পর সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তাহলে সার্টিফিকেটের নম্বরটা দিতে হবে। আর যাদের ক্ষেত্রে সিএএ অ্যাপ্লিকেবল নয় সেটা ফিল আপ করার দরকার নেই এই পোর্শনটা। সিএ মানে হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যারা বাইরের দেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে বসবাস করছে শরণার্থী হিসেবে। ঠিক আছে, এটা কিন্তু এসআইআর নয়, সিএ এসআইআর দুটো কিন্তু আলাদা। এরপরে যেটা রয়েছে যে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026, আপনার নাম যদি এসআইআর 2026-এ ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে ট্রাইব্যুনালের কেসটা পেন্ডিং আছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি পেন্ডিং থাকে নোতে টিক মারবেন, যদি পেন্ডিং না থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, এবং ইয়ার লেখা আছে দেখুন ইপিএস কেস নম্বর, যে ট্রাইব্যুনাল কেস নম্বরটা আছে সেই কেস নম্বরটা এখানে মেনশন করতে হবে। ওকে, তারপর আছে প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে এখানে প্যান নম্বরটা দেবেন। নেক্সট রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট যে তথ্যগুলো, এখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ড, ভোটার কার্ডটাও কিন্তু সঙ্গে রাখতে হবে। ইনফরমেশনসগুলো আপনাকে প্রপার এখানে মেনশন করতে হবে। স্টেট তো বলাই রয়েছে, যেটা মানে রাজ্য পশ্চিমবঙ্গ। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটা এখানে মেনশন করতে হবে। তারপর রয়েছে জেলা, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন রয়েছে, আপনার থানা মেনশন করতে হবে। কোন ব্লকে বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন সেটা আপনাকে মেনশন করতে হবে।
জিপি মানে গ্রাম পঞ্চায়েত, যদি শহরের ক্ষেত্রে হয় তাহলে ওয়ার্ড নম্বর আপনাকে কিন্তু মেনশন করতে হবে। তারপরে রয়েছে যদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে আপনার গ্রামের নাম দিতে হবে, আর যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হয় তাহলে টাউন অথবা সিটি আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে? এবারে হাউস নম্বর বা প্রেমিসেস নম্বর, যেটা আপনার হাউস নম্বর আছে সেটা আপনি মেনশন করবেন। পোস্ট অফিসের নাম মানে আপনার যেটা ডাকঘর সেটা মেনশন করবেন। পিনকোড যেটা রয়েছে সেটা দেবেন। নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ইন ডব্লিউবি মানে আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটার কিন্তু একটা ডেটা দরকার। এখানে অ্যাপ্রক্সিমেট আপনি যত বছর বসবাস করছেন সেইটার শুধু সংখ্যায় লিখবেন যে 50 বছর, 70 বছর বা 60 বছর, যত বছর আপনি বসবাস করছেন পশ্চিমবঙ্গে। ঠিক আছে? নেক্সট রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা মেনশন করবেন। আর যদি ইমেইল আইডি থাকে যিনি আবেদন করছেন, ইমেইল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে। এবার যেটা প্রধান গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার যে ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পেনশনসটা পাঠানো হবে, বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা, সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু ভালো করে মেনশন করবেন। প্রথমে যেটা দেওয়া রয়েছে ব্যাংক নেম। আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে, সেই ব্যাংকের নেমটা লিখতে হবে। ফর এক্সাম্পল ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? বা যদি আপনি পোস্ট অফিস হয় পোস্ট অফিসের ব্যাংক, বা যদি ব্যাংক অফ বরোদা হয় বা অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, তো ব্যাংকের নামটা এখানে উল্লেখ করতে হবে। তারপর যেটা রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম। এই ব্যাংক ব্রাঞ্চ নেমটা কিন্তু আপনার পাসবুকে পেয়ে যাবেন, এবং আপনি পাসবুকে যদি নাও থাকে তাহলে কিন্তু আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? তারপর যেটা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আপনার যেটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পুরো ডিজিট মানে প্রত্যেকটা যে মানে ওয়ার্ড গুলো বা লেটার গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে মেনশন করবেন, কারণ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু মেন। এবং কোন ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে প্রপারলি। আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটা যেন আধারের সাথে লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি ডিবিটি পাবেন মানে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে টাকাটা পাবেন সরকারের কাছ থেকে। ঠিক আছে? এরপর রয়েছে আইএফএস কোড, যেটা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড রয়েছে। আপনি আইএফএস এর কোডটাও কিন্তু ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন। আর যদি পাসবইয়ের ফ্রন্ট পেজে না লেখা থাকে, অনেক সময় পুরোনো পাসবুক থাকলে লেখা থাকে না, তাহলে কিন্তু ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন। ওকে। এরপরে যে ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সাথে বেনিফিটসটা পাওয়ার জন্য, সেটা কিন্তু এখানে আপনি চেক মার্ক করবেন। এখানে লেখা রয়েছে এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড কপি। সেলফ অ্যাটেস্টেড কপি মানে যে ডকুমেন্টস গুলো আপনি দেবেন সেই কপিতে আপনাকে কিন্তু আপনার নিজের সইটা করতে হবে। ঠিক আছে? ১ নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এখানে। ২ নম্বর হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি এসসি/এসটি হন। ৩ নম্বর যেটা রয়েছে যে কপি অফ ডিজিটাল রেশন কার্ড এখানে অ্যাটাচ করতে হবে। আধার কার্ডের জেরক্সটাও অ্যাটাচ করতে হবে, ভোটার কার্ডের জেরক্স অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা কিন্তু আপনি এমপি, এমএলএ অথবা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। সেই সার্টিফিকেটের সেলফ ডিক্লারেশন করে কিন্তু অ্যাটাচ করতে হবে। ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু সেম ভাবে পৌরসভা যদি বাস করেন পৌরসভা থেকে অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট, অথবা অনলাইনে অ্যাপ্লাই করলেও পাওয়া যায়। সেটা কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? তারপরে দেওয়া রয়েছে কপি অফ ব্যাংক পাসবুক। আপনার যে ব্যাংকটার পাসবুক রয়েছে সেই পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা কিন্তু অ্যাটাচ করতে হবে। আর সবার লাস্টে যেটা রয়েছে আদার্স, যদি অন্য কোনো ডকুমেন্টস আপনি অ্যাটাচ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করবেন যে কি ডকুমেন্টস অ্যাটাচ করছেন। প্লিজ স্পেসিফাই যে বলা রয়েছে এখানে কোন ধরনের ডকুমেন্টসটা আপনি অ্যাটাচ করছেন। ধরুন কেউ হ্যান্ডিক্যাপ থাকলো, ঠিক আছে? তাহলে হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেটটা বা পিডব্লিউডি সার্টিফিকেটটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, এই সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাকে কিন্তু এখানে সবার লাস্টে যেটা দিতে হবে যে সেলফ ডিক্লারেশন এবং নমিনেশন। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু ভালো করে মন দিয়ে দেখবেন। এখানে যেটা লেখা রয়েছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হেয়ার বাই নমিনেট, মানে যিনি বার্ধক্য ভাতা আবেদন করছেন ওনার মৃত্যু যদি হয়ে যায় সেক্ষেত্রে উনি কাকে এখানে নমিনেট করবেন, ওনার পরবর্তী যিনি আবেদনকারী থাকবেন ওনাকে নমিনেট করতে পারে। ঠিক আছে? এবারে অনেক সময় যারা বিয়ে করেনি তাদের কাউকে তো নমিনেট করতে পারবে না। আর যদি কোনো মানে বার্ধক্য ভাতা আবেদনকারী তার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার ওয়াইফকে এখানে নমিনেট করতে পারে। এখানে লেখা রয়েছে নেম মানে নাম দেবেন, ঠিকানা দেবেন এবং রিলেশনশিপ। যিনাকে নমিনেট করবে উনার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক কি রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? এই জন্য মেনশন করবেন এখানে লেখা রয়েছে টু রিসিভ দ্য রেস্ট অ্যামাউন্ট পেয়েবল টু মি টিল মাই ডেথ। যে অ্যামাউন্টটা আবেদনকারী পেত তিনার পর কিন্তু যিনি নমিনি থাকবেন উনি পেতে পারে। ওকে। এবারে ২ নম্বর রয়েছে আই গিভ কনসেন্ট টু দ্য ইউজ অফ আধার নম্বর ফর অথেন্টিকেটিং মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন। এটা মানে হচ্ছে যে আপনি যে ইনফরমেশনস গুলো দিলেন
আপনার যে আধার কার্ডটা দেওয়া থাকবে সেই আধার কার্ডের উপর কিন্তু ডেটাগুলো অথেন্টিকেট করবে গভর্নমেন্ট অফিসাররা, যেখানে আপনি এই পেনশনটা পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা ভেরিফাই করবে। ঠিক আছে? এবং নাম্বার 3 এ রয়েছে প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং ফলোইং পেনশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন, প্লিজ টেক ইট অ্যাপ্লিকেবল। মানে হচ্ছে আপনি বর্তমানে নিচে যে সমস্ত পেনশনের স্কিমগুলো রয়েছে সেইগুলো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক বা লোকাল যে অথরিটি হোক সেখান থেকে আপনি পান কিনা। ঠিক আছে? যদি বর্তমানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার অথবা লোকাল গভর্নমেন্ট বডির কাছ থেকে কোনো পেনশন পান, সেটা এইগুলোর মধ্যে টিক মারতে হবে। প্রথম যেমন রয়েছে এনএসএপি ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন, বিধবা ভাতা যেটা। তারপর হচ্ছে এনএসএপি ডিসেবিলিটি পেনশন, যেটা বিকলাঙ্গ পেনশন হিসেবে বলা হয়। ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা, উইডো পেনশন বিধবা ভাতা, এখানে ডিসেবিলিটি পেনশন বিকলাঙ্গ ভাতা। ঠিক আছে? তারপরে লোক প্রসার প্রকল্প, এটা যদি পান। ফার্মার ওল্ড এজ পেনশন মানে কৃষক বন্ধুর যে প্রকল্পগুলো রয়েছে পেনশনের ক্ষেত্রে সেগুলো। ঠিক আছে? তারপরে আর্টিসান ওয়েভার ওল্ড এজ পেনশন যদি থাকে, ফিশারম্যান মানে যারা জেলেদের পেনশন যদি থাকে সেগুলো এখানে টিক চিহ্ন মারবেন যদি পান। যদি না পান তাহলে কোনো কিছু টিক চিহ্ন মারার দরকার নেই, এমনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তারপর যেটা রয়েছে ডেট, কোন ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই দিনকার ডেট দেবেন, এখানে মাসের নাম লিখবেন এবং সালটা বসাবেন। ঠিক আছে? তারপরে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আবেদনকারী একটা সাইন করবেন। যদি আবেদনকারী সাইন না করতে পারে সেক্ষেত্রে বুড়ো আঙুলের টিপ চাপ কিন্তু দিলেও হবে। এই পর্যন্ত কিন্তু আপনার কাজ। এরপরে যেটা কাজ রয়েছে ফর অফিস ইউজ অনলি, এরপরে কিন্তু আপনার কাজ নয়। আপনি এই ফর্মটা জমা করলে যিনি অফিসার অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন আপনার ফর্মটা, তিনি কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা এখানে উল্লেখ করে দেবেন। ওকে? অ্যাকনোলেজমেন্ট নম্বর উল্লেখ করা থাকলে তারপরে অ্যাকনোলেজমেন্ট ডেটটাও এখানে বসিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশন আইডি, আপনি যে আবেদনটা করলেন সেই আবেদনের ভিত্তিতে একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে, যেটা কিন্তু পরবর্তীকালে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এনকোয়ারি এবং রেকমেন্ডেশন ডিটেলস, এখানে এনকোয়ারি অফিসার নেম এবং ডেজিগনেশন, যিনি এনকোয়ারি করবেন আপনি আবেদনটি যে করেছেন এই পেনশনটা পাওয়ার যোগ্য কিনা, ওনার নেম ডেজিগনেশন উনি দেবেন এবং এনকোয়ারি অফিসার মোবাইল নম্বর যদি থাকে উনি দেবেন, মেনশন করবেন। তারপর সিগনেচার উইথ স্ট্যাম্প অফ এনকোয়ারি অফিসার, উনি কিন্তু যিনি অফিসার থাকবেন উনি কিন্তু এখানে সিগনেচার করবেন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে প্রপার স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পটা মারবেন। ঠিক আছে? তারপর রেকমেন্ডিং অথরিটি নেম অ্যান্ড ডেজিগনেশন এবং রেকমেন্ডিং অথরিটি মোবাইল নম্বর, যিনি রেকমেন্ড করবেন সেই অথরিটির নেম ডেজিগনেশন সহ একটা করবেন। তারপর এখানে নিচে কিন্তু কমেন্টস রয়েছে, যেখানে সরকারি আধিকারিকরা কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি এইটা পাওয়ার যোগ্য কিনা বা আপনি পাওয়ার যোগ্য না কিনা বা কি জন্য পাবেন না পাবেন, সেই যে হোয়াট এভার এনি কমেন্ট সেটা কিন্তু এখানে মেনশন করবে। ওকে? তারপরে ডেটটা বসাবেন ওনারা, সিগনেচার উইথ স্ট্যাম্প অফ রেকমেন্ডিং অথরিটি, ওনারা সিগনেচার করবেন সরকারি আধিকারিক। এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ। এবং এই যে পোর্শনটা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এই পোর্শনটা আপনাকে কিন্তু ছেড়ে দেবে। তো এই স্ট্যাটাসটা যেটা থাকবে স্লিপে, আপনার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাকনোলেজমেন্ট নম্বর, অ্যাকনোলেজমেন্ট ডেট, এইটা চেক করার জন্য আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। জয় বাংলা লিখবেন, joyBangla.wb.gov.in। এই ওয়েবসাইটটাতে চলে আসলে প্রথমে যে ওয়েবসাইটটা দেখবেন লক্ষ্য করে joybangla.wb.gov.in, এটা সরকারি অফিসিয়াল। এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন এখানে যে পেজটা মেনটেন্যান্স চলছে, আমি যখন রেকর্ডিং করছি তখন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস বলে একটা বটন থাকবে, সেই বটনে ক্লিক করলে তখন কিন্তু আপনার দেখতে পাবেন যে আপনি যে পেনশনটা আবেদন করলেন এই আবেদনটা আপনার এলিজিবল কিনা বা অ্যাপ্রুভড কিনা বা ডিক্লাইন বা রিজেক্ট কিনা। ঠিক আছে? স্ট্যাটাসটা আপনি জানতে পেরে যাবেন। আশা করি সমস্ত ডিটেলস বোঝা গেল। যদি ইনকেস আরো কিছু ডাউটস থাকে ফর্ম ফিল আপ নিয়ে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই ফর্মগুলো আবারও বললাম আপনার জনকল্যাণ শিবির যেটা রয়েছে নিকটবর্তী সেখানে গেলেও দেখতে পাবেন। ওকে? এবার অনেকেই আমাকে কমেন্টস করছেন যে জনকল্যাণ শিবিরটা আপনার এলাকায় কোথায় কোথায় হচ্ছে। তো এইটা জানার জন্য কিন্তু একটা ওয়েবসাইটের নাম বলছি, যেটা সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট। লিখবেন jks.wb.gov.in। তো jks.wb.gov.in ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে দেখুন, জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকার। এখানে ক্লিক করলে আপনার পেজটা ওপেন হবে। তো এই পেজে ওপেন হলেই প্রথম যেটা রয়েছে হোম, নো ইওর স্কিম, এখানে আপনি আপনার কোন কোন স্কিম সম্বন্ধে জানতে পারবেন। এতগুলা স্কিমের কিন্তু চলছে স্কিম সার্ভিস বোথ অনলাইন এবং অফলাইন এবং স্কিম সার্ভিস অনলি অফলাইন, স্কিম সার্ভিস অনলি অনলাইন এবং স্কিম সার্ভিস অ্যাওয়ারনেস। ঠিক আছে? দ্যাট মিনস অনলাইন এবং অফলাইন করে এতগুলো যোজনার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এই যোজনাগুলো কিন্তু আপনি অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন। আর যেটা অফলাইনে চলছে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে?
আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা, তারপরে কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যেগুলো রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে মিউটেশন ল্যান্ড রেকর্ড, প্রচুর কিন্তু স্কিম এখানে রয়েছে। তো এখানে আপনি কি করে জানবেন যে আপনার এলাকায় জনকল্যাণ শিবির কোথায় হচ্ছে? এই যে লোকেট ইওর শিবির রয়েছে, লোকেট ইওর শিবিরে ক্লিক করবেন। আপনার জেলা নির্বাচন করবেন। ধরুন আমি আমার জেলা পূর্ব মেদিনীপুর দিচ্ছি। তারপরে রয়েছে ব্লক। আপনার ব্লকটা এখানে সিলেক্ট করবেন। আপনি কোন ব্লকের? ফর এক্সাম্পল ধরুন আমি হলদিয়া দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে। তারপরে এখানে জিপি বা ওয়ার্ড নাম্বার দেবেন। আপনি কোন ওয়ার্ডে বা কোন গ্রাম পঞ্চায়েতে বাস করেন। তো আমি এখানে জাস্ট একটা র্যান্ডমলি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করছি। দেখুন যখনই আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার 7 ক্লিক করব, তখন এই যে আমার ঠিকানাটা ওল্ড এসডিও বিল্ডিং, এখানে লেখা রয়েছে পূর্ব মেদিনীপুর হলদিয়া, যেখানে শিবির ডেট রয়েছে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ। এই নিকটবর্তী শিবিরে আপনি যোগাযোগ করতে পারেন। এবারে ধরুন এখানে আপনি র্যান্ডমলি একটা বলছি যে কলকাতার ক্ষেত্রে, তো কলকাতার ক্ষেত্রে আমি মানলাম কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ধরুন ওয়ার্ড নাম্বার এখানে 1 দিচ্ছি। তো 1 নম্বর ওয়ার্ডে এখানে লেখা রয়েছে উত্তরায়ণ কমিউনিটি হল, ওয়ার্ড নম্বর 1, ব্রু 1 কেএমসি হ্যাবিটেশন, নেম 1B, গোপালচন্দ্র চ্যাটার্জি রোড, কলকাতা 02। এখানে দেখুন লেখা রয়েছে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ, যেটা জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনার নিকটবর্তী যে জনকল্যাণ শিবির রয়েছে সেই অ্যাড্রেসটা চেক করতে পারবেন।